সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এমটিএ বাংলার স্টুডিওতে। দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ কিছু অনুষ্ঠানে আ আহমদিয়াতের বিস্তার এবং প্রচার-প্রসার, সেলবরস, বীরগাঁও, ময়মনসিংহ এই বিষয়ে আলোচনা করে আসছি এবং আমাদের সাথে আমরা খুব সৌভাগ্যবান আমাদের সাথে স্টুডিওতে সময় দিচ্ছেন আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম। তিনি আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির এবং ন্যাশনাল সেক্রেটারি উমুরে খারিজা হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করছেন। আর তার একটা বিশেষ পরিচয় হচ্ছে তিনি আমাদের আ বাংলাদেশ জামাতের অত্যন্ত বরেণ্য বুজুর্গ এবং প্রাক্তন ন্যাশনাল আমির আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের একমাত্র পুত্র এবং জ্যেষ্ঠ সন্তান। তিনি তার বাবার আ আহমদিয়াত গ্রহণ এবং তাকে কেন্দ্র করে সেলবরস, বীরগাঁও, ময়মনসিংহ এবং এর আশেপাশে বিভিন্ন স্থানে আহমদিয়াতের যে তবলিগ এবং জামাতি কর্মকাণ্ড, এই ইতিহাসগুলো তার স্মৃতির পর থেকে এবং তার শ্রদ্ধেয় পিতার নোট থেকে আমাদেরকে বলে আসছেন। আমরা এর আগে সেলবরস জামাতের প্রতিষ্ঠা এগুলো নিয়ে আলোচনা শুনেছি। আমরা ময়মনসিংহে তার বাবার তবলিগি প্রচেষ্টা এবং বিভিন্ন কর্মকাণ্ডের কথা শুনেছি। ৭১ সাল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনেছি এর আগে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আঙ্কেল জানতে চাইব। ৭১ সালে মুক্তিযুদ্ধ হলো, ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর আপনি আমাদেরকে জানিয়েছিলেন, বলেছিলেন আমাকে যে ৭২ সালে আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব ১ম কাদিয়ানে। কাদিয়ানে যাবার তার সৌভাগ্য হয়। তো এই ঘটনাটা যদি দর্শকদের সামনে বলেন। আচ্ছা। জাযাকাল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আ যেহেতু যুদ্ধ হয়েছিল ডিসেম্বর মাসে এবং ভারত-পাকিস্তান যুদ্ধ একই সাথে ডিসেম্বরের ৩ তারিখে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়। সে কারণে কাদিয়ানের জলসা ওই সময় এটা অনুষ্ঠিত হতে পারে ওই নাই। বছর হয়নি। হ্যাঁ। আচ্ছা। তো যখন বাংলাদেশের যুদ্ধ থেমে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে একটা রাষ্ট্রের জন্ম হলো। আ পাকি ভারত-পাকিস্তান পাকি যুদ্ধেরও যুদ্ধ সমাপ্তি থেমে হলো। থেমে গেল। একটা মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা আসলো। তখন কাদিয়ানের জলসার একটা ঘোষণা হলো এবং সেটা ফেব্রুয়ারি মাসে কাদিয়ানের জলসা হবে। ২১ এবং ২২ ফেব্রুয়ারি ২ দিনের জলসা হবে, সেটার সিদ্ধান্ত মানে ঘোষণা সংক্ষিপ্ত পরিসরে হয়ে গেল সংক্ষিপ্ত কিছুটা। পরিসরে জলসাটা হবে। এটা শোনা মাত্রই আমার আব্বার মধ্যে একটা ডেফিনিটলি আগ্রহ যে ফার্স্ট চান্সে উনি কাদিয়ান যাবেন। আচ্ছা। ১ম সুযোগ। কারণ এর আগ পর্যন্ত তো যেহেতু পাকিস্তানি নাগরিক তার জন্য ভারতে যাওয়াটা ভারতে একটা কঠিন ছিল। অবশ্যই। উনি ৬০ সালে গিয়েছেন। ৬০ সালে উনি আ প পশ্চিম পাকিস্তানে গিয়েছেন ট্রেনের মধ্যে। তখন ভারতের মধ্যে দিয়ে ট্রেন যেত। আচ্ছা। পুরো পাকিস্তান থেকে ট্রেন মানে ভারত হয়ে এইটুকু ট্রানজিট ছিল যে ছিল যেতে একদম পারত। যাওয়া যেত। কিন্তু তখন কাদিয়ান যাওয়া হয়নি। উনি অমৃতসর হয়ে ওদিক দিয়ে বর্ডার ক্রস করেছেন। তো এটা হয়েছে। কিন্তু আ কাদিয়ান যাওয়ার ও সৌভাগ্য মানে আশেপাশে কোথাও যাওয়ার নামার সুযোগ নেই। খালি সুযোগ ট্রানজিট মানে ট্রানজিট আ যাত্রী হিসেবে ভারতের উপর দিয়ে উপর দিয়ে পাকিস্তানে যেতে পাকিস্তানে পারতেন। গিয়েছেন, আচ্ছা। সেটা গিয়েছেন। তো এই ১ম কাদিয়ান যাওয়ার সুযোগ। তো ওই সময় তো মাত্র দেশ স্বাধীন হয়েছে। তো তখনও বাংলাদেশের পাসপোর্ট-টাসপোর্ট কিছুই তখনও মানে ব্যবস্থাই তো তখন কিছুই তো নাই হয়নি। কিছু। তখন মাত্র সরকার বসা শুরু করেছে। এটা তো ফেব্রুয়ারি মাসেই জলসা অ্যাডমিনিস্ট্রেশন কিছুই সবকিছু হয় কোনো নাই। কিছুই তো অগোছালো, তখন কিছুই নাই। একটা সিস্টেম হলো যারা ভারতে যেতে চায় তাদের জন্য পারমিটের ব্যবস্থা করা হয়। আচ্ছা। আমার মনে আছে একটা এক পাতার কাগজ। ওই কাগজের মধ্যে ছবি সহ এটা ওইটা দেওয়া হলো। এটাকে একটা পারমিট বলা হতো আগে। অর্থাৎ ভারতে যাওয়ার জন্য ভিসার ভিজিট বদলে পারমিট বা এরকম ভিজিট কিছু। পারমিট, নাও পাসপোর্ট, নো ভিসা, ভিজিট পারমিট। ওটা নিয়ে ওনারা কাদিয়ান গেলেন। আব্বা গেলেন আমাদের তৎকালীন এখানকার যে তখন তো ন্যাশনাল আমির হয়ে গেছেন ওলি মোহাম্মদ সাহেব, আগে প্রভিশনাল আমির ছিলেন। সম্ভবত চিটাগাংয়ের ফালু মিয়া সাহেব, আচ্ছা, গোলাম গোলাম আহমদ আহমদ খান খান ফালু ফালু মিয়া সাহেব উনি গেলেন। আরো কয়েকজন নারায়ণগঞ্জ জামাতের কয়েকজন সদস্য এবং খুব সম্ভবত মানে আমাদের বেশ বড়ই একটা কাফেলা বলা যায়। ৭-৮ জনের মতো একটা কাফেলা মিনিমাম এবং সম্ভবত আলহাজ নাজির আহমদ সাহেবও গিয়েছিলেন। তো এরকম একটা টিম আ উনারা কাদিয়ান গেলেন আরকি। এবং কাদিয়ান গিয়ে ওনারা তো জলসা অ্যাটেন্ড করলেন। মিয়া সাহেবের সঙ্গে দেখা করলেন। মিয়া সাহেব মানে মিয়া মিয়া ওয়াসিম আহমদ সাহেবের সাহেবের সাথে। সঙ্গে দেখা জি, হলো। জি। আর ভেরি ইন্টারেস্টিং মাশরেক আলী মোল্লা সাহেব। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের সাবেক আমির হ্যাঁ, এটার মরহুম। একটু ব্যাকগ্রাউন্ড বলি। আরো আগে থেকেই পাকিস্তান আমলেই চিঠিপত্রে যোগাযোগ ছিল। তো মাশরেক আলী সাহেব বয়াত করার পরে সম্ভবত উনি ৬৬-৬৭ সালে দিয়ে বয়াত করেছিলেন। আমার যদ্দূর মনে হয়। তো এরপর থেকে উনি আব্বার সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল। এবং উনি বই চাইতেন, আব্বা বই পাঠাতেন। পাকিস্তান আমলে কিন্তু বাংলায়। পোস্টাল যোগাযোগ আচ্ছা, আচ্ছা। পোস্টাল জি, যোগাযোগ জি। ছিল। ৬৬-৬৭ 60s এ। হ্যাঁ, 60 তে চিঠিপত্রে যোগাযোগ ছিল। তো আব্বা এখান থেকে বই পাঠাতেন। মাসে এবং চিঠিপত্রের এবং খুবই আবেগপূর্ণ চিঠি। উনি খুব জোশিলা মানুষ ছিলেন। এবং আমরা তো সবাই জানি যে তিনিও খুব তবলিগ খুব পাগল ছিলেন। তবলিগ পাগল ছিলেন।
ওইখানে গিয়ে মানে এতদিন কেউ কাউকে দেখেন নাই। তো ওইখানে গিয়ে ১ম তাদের দেখা সাক্ষাৎ হয়। তো কাদিয়ান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে এর মধ্যে যেটা হলো যে আমি আম সৈয়দ আব্দুল সুলতান সাহেবের নাম বলেছি যে জি, জি। ময়মনসিংহের বারেরও উনি অ্যাডভোকেট ছিলেন। সুপ্রিম ঢাকা কোর্টেরও সুপ্রিম কোর্টের ইয়ে ছিলেন, খুব সিনিয়র লয়ার ছিলেন। দেখতে শুনতে খুব ভেরি ইমপ্রেসিভ ফিগার ছিল উনার। সৈয়দ আব্দুল সুলতান সাহিত্যিকও ছিলেন। কথা বলতেন খুব সুন্দরভাবে। তো সুলতান সাহেবকে ১ম বাংলাদেশের হাই কমিশনার নিযুক্ত করা হয় ভারতে? ইউকেতে। আচ্ছা, ইউকেতে। ইউকেতে। ফার্স্ট হাই কমিশনার টু ইউকে ফ্রম বাংলাদেশ সৈয়দ আব্দুল সৈয়দ সুলতান আব্দুল সাহেব। সুলতান সাহেবকে করে, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল সুলতান সাহেব। উনি এর আগে এটার কারণ উনি এর আগে যখন মুক্তিযুদ্ধ চলাকালে ওই যে উনি যে ময়মনসিংহ দিয়ে বর্ডার ক্রস করে ইন্ডিয়া ভারতে চলে গেলেন। গেলেন, ভারত থেকে তারপর ওনারা ওখান থেকে প্রবাসী স্বাধীন বাংলা সরকারের অধীনে ইংল্যান্ডে এবং ইউরোপের আমেরিকায় বিশেষ করে বাংলাদেশ স্বাধীনতা প্রচারণা আন্দোলনের এবং পক্ষে পক্ষে হ্যাঁ, জনমত গঠন। বিচারপতি আবু সঈদ চৌধুরী, সৈয়দ আব্দুল সুলতান সাহেব সহ ওনারা তখন এই কাজগুলা তারা করেছেন। আন্তর্জাতিক হয়ে দেশের মুক্তি সংগ্রামের পক্ষে রায় আদায়ের জন্য, সমর্থন আদায়ের জন্য। তো সেইজন্য তাকে পুরস্কার স্বরূপ তিনি ১ম যুক্তরাজ্যের হাই কমিশনার। যুক্তরাজ্যের ১ম হাই কমিশনার নিযুক্ত হয়। সেটা উপলক্ষে তাকে আমাদের বাসায় আব্বা দাওয়াত দিয়ে খাওয়ালেন। খাওয়ানোর পরে এই আঞ্জুমানে এখানেও বকশীবাজারে। বক্সবাই আঞ্জুমানে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হয়। যে উনি যাচ্ছেন লন্ডনে। তো ওখানে তখন তো এতটা লন্ডন জমাত এতটা সংগঠিত ছিল না বা ওইভাবে আমাদের যোগাযোগও ছিল না। কিন্তু উনাকে এখান থেকে বিদায় একটা সম্বর্ধনা দিয়ে ওনাকে বিদায় দেওয়া হয়। এটা উনি মনে রেখেছেন। উনি যখন হাইকমান্ডার টার্ম শেষ করে যখন ফিরে আসেন তখনও আব্বার সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। তো এটা করেছিলেন তিনি এবং সেটা হয়েছিল ২০ মার্চ ১৯৭২ সাল। তো মানে জলসা, কাদিয়ান জলসা ঘুরে আসার আব্বা ফিরে পরে আসার পরপরই সুলতান সাহেব চলে যাবেন লন্ডন। তখন সুলতান সাহেবকে এখানে একটা সংবর্ধনা। সম্বর্ধনা দেওয়া হয় এটা একটা ঘটনা। এরপরে আরেকটা বড় ঘটনা হয় সেটা হচ্ছে সার্বজনীন সিরাতুন নবী জলসা। এটা যেমন আমরা আজকে সার্বজনীন পূজার কথা শুনি। জি, জি। তো সার্বজনীন পূজা মানে তো এটা তারা হিন্দুদের মধ্যে সবাই মিলে করে। কিন্তু এটা ছিল রিয়েল সেন্সে সার্বজনীন। কারণ সমস্ত ধর্মের লোকরা এই সিরাতুন আচ্ছা, নবীতে অংশ নিয়েছিলেন। আচ্ছা। মানে বিভিন্ন ধর্মীয় মতাবলম্বী লোকজন সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করবেন, আলোচনা এটা করব। এরকম। এটাই থিম এবং এটা আব্বার উদ্যোগ ছিল। কারণ দেশ স্বাধীন হওয়ার পরে ইসলামের উপরে কিছু সংখ্যক লোকের একটা আক্রোশ ছিল। বিরূপ ধারণা জন্মেছিল। কারণ পাকিস্তান আর্মি বা তাদের যারা সহযোগী তারা ইসলামের নাম নিয়েই সবকিছু করেছে। অত্যাচার, লুণ্ঠন যা হয়েছে, হত্যা যা হয়েছে সব কিন্তু ধর্মের নাম ধর্মের নিয়ে দোহাই দিয়ে তারা ধর্মের করেছে। দোহাই। অন্যায়গুলো তাদের ছিল, কিন্তু মানে এটা শিল্ড বা একটা বাইরের কভার ছিল ইসলাম। ইসলাম। তো আব্বা চিন্তা করলেন যে ইসলামের আসল বিষয়টা মানুষের সামনে তুলে ধরা দরকার। অমুসলিমদের সামনে, নাস্তিকদের সামনে। আমরা এখন যেমন শুনি যে ওয়েস্টার্ন ইয়েতে ইসলামোফোবিয়া। জি, জি। যে সেখানে আমরা আহমদী জামাত কি করি? সেখানে আমরা ইসলামের সুন্দর দিকগুলো এবং আমরা তুলে রাসূলুল্লাহ ধরি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার যে তুলে আসি শিক্ষা। শিক্ষা সেগুলো তুলে ধরছি বিভিন্ন অনুষ্ঠানে। ঠিক ৭১ স্বাধীনতার পরে ৭২ সালেও এরকম অবস্থা আমাদের দেশে বিরাজ করছিল এবং মানুষের মধ্যে একটা মানে ইসলামের প্রতি একটা বিতৃষ্ণা একটা এরকম একটা আসলে মানে এটা মূলত ইসলামের প্রতি তো বিতৃষ্ণা না। ওই ওটার ৭১ এ কারণেই যে হয়েছে। ইসলামের বা ধ্বজাধারীরা যে রূপটা তারা যেই দেখিয়েছে কাজটা করেছে ওইটার প্রতি একটা ওইটার প্রতি বিতৃষ্ণা, বিতৃষ্ণা। যেটা এটা না ভুলক্রমে। এর ফলে ইসলামকে মানুষ ভুল বুঝেছে অনেকে। অবশ্যই স্বাভাবিক। এটা মানে পশ্চিমা বিশ্বেও কিন্তু এটা ঘটে। হ্যাঁ। তো তখন উনি এটা চিন্তা করলেন যে এখানে একটা সার্বজনীন সবাইকে নিয়ে একটা যেহেতু মুক্ত পরিবেশ, তখন তো এই সাম্প্রদায়িকরা যারা কোনো আজকাল বিষ-বাষ্প নেই তখন। তারা নাই, নাই। তারা সব গর্তে ঢুকছে। জি। তো ওই সময় এটা উনি আয়োজন করলেন এবং সেটা ছিল ২৭ এপ্রিল ১৯৭২ সালে। এটা সিরাতুন নবী জলসা করেন। এটা মুকুল ফৌজ ময়মনসিংহ শহরে একটা মুকুল ফৌজ একটা সংগঠন ছিল। অ সাহিত্যিক কোনো না সংগঠন? এটা মূলত ছিল এরা ওই যে প্যারেড করতো, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতো। আর পরবর্তীতে এখানে একটা স্কুলও তারা প্রতিষ্ঠা করে। মুকুল নিকেতন হয়েছিল এর পরবর্তীতে। এটা সৈয়দ উনার নাম ছিল আ আমির আহমদ চৌধুরী। আমির আহমদ চৌধুরী রতন নাম। আমরা সবাই ময়মনসিংহ উনাকে রতনদা বলে ডাকতো সবাইকে। তো উনি খুবই এটা দেওয়ানে মানুষ ছিলেন, ওইসব ব্যাপারে ফিদায়ী মানুষ ছিলেন। উনার ভাই ছিলেন মেজর জেনারেল আমিন আহমদ চৌধুরী, যিনি আবার মুক্তিযুদ্ধের একজন কমান্ডার ছিলেন। মেজর আমিন আহমদ চৌধুরী। আমিন আহমদ চৌধুরীর বড় ভাই হচ্ছেন আমির আহমদ চৌধুরী। রতন ভাই বা রতনদা হচ্ছে উনি। উনি এটার প্রধান ছিলেন। তো ওইখানে উনি বললেন, "আমার এখানে অনুষ্ঠানটা করেন।" আব্বাকে বললেন। আমাদের নেইবারও ছিলেন। আমাদের পাশেই ছিল ওটা। ওইখানে এটা আয়োজন করা হয়। আমি নিজে মাইক মেরেছি শহরে। তো ওই নুরু ভাইকে নিয়ে আমি রিক্সায় করে শহরে মাইক মেরেছি। যে এরকম সিরাতুন নবী হবে, সার্বজনীন সবাই আসবেন, সবাই বিভিন্ন কথা দিয়ে
আমরা মাইক মেরেছি সেখানে। এবং সেই অনুষ্ঠানে সেই সিরাতুন নবীতে সভাপতিত্ব করেছিলেন ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের প্রিন্সিপাল আলহাজ রিয়াজউদ্দিন সাহেব। নওগাঁর আহমদী ছিলেন, কিন্তু সম্মানিত ব্যক্তি ছিলেন আলহাজ রিয়াজউদ্দিন আহমদ। উনি সভাপতিত্ব করলেন। আর সেখানে বক্তব্য রাখলেন হিন্দু ধর্মের প্রতিনিধি অ্যাডভোকেট বঙ্কিমচন্দ্র দে। তারপরে আমি মাইকে আমরা নামগুলোও বলেছি উল্লেখ করে অ্যানাউন্সমেন্টে। দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বুদ্ধ ধর্মের প্রতিনিধি ছিলেন ডক্টর মানিকলাল দেওয়ান। উনি কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। আচ্ছা, তারপরে খ্রিস্টানদের ২ টা গ্রুপ থেকে, ক্যাথলিক থেকে ফাদার জোসেফ প্রদীপ দত্ত আচ্ছা, এবং ব্যাপটিস্টদের মধ্যে থেকে উনি ছিলেন রেভারেন্ড আয়ান হোলি, আচ্ছা। অস্ট্রেলিয়ান। এনারা বক্তব্য। এছাড়া ল কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট নজাবত আলী সাহেব এবং মূল বক্তা ছিলেন আব্বা। ইসলামের পক্ষ থেকে প্রধান বক্তব্যটা আব্বা রাখলেন। এবং এটা নিয়েও আমাদের আমির হোসেন সাহেব ওনার যে লেখার মধ্যে উনি খুব সুন্দর একটা উনি উক্তি করেছেন এখানে। উনি বলছেন যে অনেকেরই জানা নেই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ৭২ সালেই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভা যা ময়মনসিংহে হয়েছিল, তার পেছনে প্রধান উদ্যোক্তা ছিলেন আলহাজ আহমদ তৌফিক চৌধুরী। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র মহারাজা রোডস্থ মুকুল ফৌজ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সিরাতুন নবী সভাটি শহরে বেশ সাড়া জাগিয়েছিল। শহরের বিধক্ত সমাজের সাথে তখনও আমার পরিচয় ঘটেনি, এটা আমির হোসেন সাহেব বলছেন। তবুও অনুষ্ঠানে আমাকে কোরআন তেলাওয়াতের দায়িত্ব দেওয়া হয়। সার্বজনীন এই সিরাতুন নবী সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট নজাবত আলী, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি ডক্টর মানিকলাল দেওয়ান, হিন্দু ধর্মের প্রতিনিধি অ্যাডভোকেট বঙ্কিমচন্দ্র দে, খ্রিস্ট ধর্মের ক্যাথলিক সম্প্রদায় থেকে ফাদার জোসেফ প্রদীপ দত্ত, অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারি রেভারেন্ড আয়ান হোলি এবং আমাদের পক্ষ থেকে আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব। এতে সভাপতিত্ব করেছিলেন শহরের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আলহাজ রিয়াজউদ্দিন আহমদ। বলা বাহুল্য চৌধুরী সাহেবের বক্তব্যই সর্বাধিক প্রশংসিত হয়। তিনি আমাকে প্রথমে ময়মনসিংহ প্রেস ক্লাব এবং বাংলাদেশ পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন। এটা আমির হোসেন সাহেব ওনার স্মৃতিচারণ করেছেন জলসার এটাতে। মধ্যে উনি জি। এটা লিখেছেন। তো এটা খুবই একটা আলোড়ন সৃষ্টি করে পুরা শহরের মধ্যে, যার ফলে অন্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে। এবং এরপর এখানে বাংলাদেশ পরিষদ ছিল, পাকিস্তান আমলে এটা পাকিস্তান কাউন্সিল নাম ছিল, পরবর্তীতে নাম করা বাংলাদেশ পরিষদ। পরবর্তীতে এটা পাবলিক লাইব্রেরি হয় আমাদের। আচ্ছা, ওটারই আগের নাম ছিল বাংলাদেশ পরিষদ। পাকিস্তান কাউন্সিল লাইব্রেরি ছিল এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, আলোচনা, সভা, সেমিনার সব হইতো ওখানে। তো এটাই বাংলাদেশ পরিষদ। এবং ওখানে যে বাংলাদেশ পরিষদের যিনি প্রেসিডেন্ট ডাইরেক্টর ছিলেন, উনি আব্বাকেও খুব সম্মান করতেন। তারপর জামাতের সময় ওনার এখানে এই ধরনের একাধিক আয়োজন করেছেন এবং সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদেরকে নিয়ে আসতেন। আমাদের মকবুল আহমদ খান সাহেবও ঢাকা থেকে, যেহেতু ওনার আন্ডারের ডিপার্টমেন্টটা ছিল, তখন মাস কমিউনিকেশনের প্রধান হলেন মকবুল খান সাহেব। উনিও গেছেন সেই অনুষ্ঠানে। কোনোটাতে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরকে কখনো আনা হয়েছে সভাপতি হিসাবে। এইভাবে ওখানে ময়মনসিংহে এই ধরনের তবলিগির চেষ্টা এবং মানে ইসলামের শান্তিপূর্ণ এবং সৌন্দর্যপূর্ণ এবং এই যে শিক্ষাটা তুলে এবং ধরা এই হয়। যে আহমদী জামাত যে এগুলা করে, জি, এইটাই হচ্ছে প্রথম যে সারা শহরে আহমদী জামাতের পরিচিতিতে আরো বেড়ে গেল এইসবের কারণে। তো সবাই আহমদী জামাত সম্বন্ধে জানতে হতো। এছাড়া আব্বা ধরো তারপর রোটারি ক্লাব, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব, শুক্রবার সাহিত্য সংসদ, এরকম অনেকগুলা সংগঠন ছিল, সভায় বা সংগঠনে তিনি সংগঠন বক্তব্য যার সাথে রেখেছেন। যুক্ত ছিলেন। এবং এছাড়া উনি আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উনি যুক্ত হয়েছিলেন। প্রেস ক্লাব, তারপরে আরও রাইফেল ক্লাব, জেলা পরিষদ, রেড ক্রস। এবং এই সবগুলোর পিছনে উদ্দেশ্য একটাই ছিল ওনার, যে উনি মানে জামাতকে উনি হাইলাইট করা, আর সব কিছু পিছনে কিন্তু এই জামাতকে হাইলাইট করা। এবং যার প্রভাব কিন্তু ময়মনসিংহ জামাত, তুমি নিজেও ওখানে ছিলা, হানিকুলাতে পোস্টিং ছিল। তো যেটা ছিল ওখানকার প্রভাব এখনও আছে আজকে এত বছর পরে। এবং ময়মনসিংহ শহরে এখনও কোনো বিরোধিতা আল্লাহর ফজলে সেই জন্য নাই। 2004 সালের যখন ধানীখোলায় যখন বিরোধিতা হয় এবং নুরানি যখন ঘোষণা দেয় যে ধানীখোলার জামাত দখল করে নেবে, মসজিদ দখল করে নেবে, তখন কিন্তু আব্বা তখন বেঁচে ছিলেন। 2004-এ 5-এ মারা গেলেন। তখন ময়মনসিংহ শহরের বিশিষ্ট কয়েকজনকে আব্বা ফোন করলেন এবং বললেন যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ধানীখোলাতে, আপনারা এই ব্যাপারে ব্যবস্থা নেন। এবং ময়মনসিংহ শহরের 25 জন বিশিষ্ট ব্যক্তি তারা ডিসির সঙ্গে দেখা করেন। ধানীখোলায় এরকম একটা ঘটনা হচ্ছে, ময়মনসিংহ এলাকায় এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে চাই না। এবং যার ফলে আমরা জানি, আমি নিজেও এটা সাক্ষী, প্রশাসন খুব মানে খুবই কঠোর একটা কঠোর অবস্থান অবস্থান নেয়। নিয়েছিল
এবং সে মোল্লাদেরকে বইলোর মোড়, যেটা বইলোর মানে মোড়ের ময়মনসিংহ মানে ওই ঢাকা যেটা ময়মনসিংহ রোডে, ধানীখোলা, হ্যাঁ, ধানীখোলার ওই গ্রাম পর্যন্ত মানে বেশ কয়েক কিলোমিটার আগেই হ্যাঁ, ওই বলা যায় বইলোরের ১-১.৫ মোড়ে, কিলোমিটার আগেই হ্যাঁ, তাদেরকে আটকে দেয়। হ্যাঁ, বইলোরের মোড়ে এদেরকে আটকে আটকে দেয় দিয়েছিল। জি। এদেরকে। এইটা হয়েছিল আল ফজর, ওই যে প্রভাবটা, এবং সবাই ওখানকার যে সুশীল সমাজের যে একটা আ মানে আহমদিয়াতের সাথে একটা ভালো একটা আ পরিচিতি পরিচিতি এবং ছিল, আহমদিয়াতের আসল অবস্থান অ সম্পর্কে তাদের জানা থাকাটা এটার একটা প্রভাব ছিল সেটা। প্রভাব ছিল সেখানে। তারপরে শুধু তাই না, ওই সময় প্রেস ক্লাব আমাদেরকে সহযোগিতা করেছে। ময়মনসিংহের প্রেসের লোকজন ধানীখোলা এখানে এসছে। এই ধরনের ঘটনা হয়েছে। আব্বা যে স্বাধীনতার পরে আরো যেটা হয়েছে, ভারতের সঙ্গে উনার দরজা খুলে যায়। সেখানে হুজুরকে তারা লেখে, এবং ভারতে আব্বা নিয়মিত যেতেন এবং সেখানেও তবলিগ করতেন, এবং রামকৃষ্ণ মিশনে ময়মনসিংহের, ঢাকায় সব জায়গায় নিয়মিতভাবে অ্যা যাতায়াত বা যাতায়াত, এবং তাদের সাথে আব্বার বক্তব্য, যে ইসলামিক একাডেমি, যেটা পাকিস্তান আমলে ইসলামিক একাডেমি ছিল, এখন ইসলামিক ফাউন্ডেশন, সেখানে কিন্তু আহমদী বক্তারা বক্তব্য রাখতেন। এবং রাবওয়া থেকে যখন আমাদের কোনো বুজুর্গ আসতেন, সেই ইসলামিক একাডেমিতে তারা বক্তব্য রেখেছেন। আমার আব্বা নিয়মিত সেখানে বক্তব্য রাখতেন। আমার ডায়েরিতে ডেট ওয়াইজ লেখা আছে কোথায় গিয়ে বক্তব্য রেখেছেন। মৌলানা আহমদ সাদেক মাহমুদ সাহেব বক্তব্য রেখেছেন। তো ওই সময় কিন্তু আ এই অবস্থাটা ছিল, ইসলামিক মানে একটা একাডেমি পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থান তখন সহাবস্থান ছিল ছিল। সেটা, হ্যাঁ। তো স্বাধীনতার পরে এখানেও সেটা ছিল, রামকৃষ্ণ মিশনে ছিল। তো এইভাবে আ ময়মনসিংহের কাজ চলেছে। তারপরে ১ম জলসা ময়মনসিংহে ১১ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে ১ম জলসা সেখানে হয়। তারপরে আ রাভুয়া থেকে একাধিকবার আমাদের বুজুর্গরা, আগে যেরকম আসতেন, পাকিস্তান আমলে যেমন আসতেন, স্বাধীন হওয়ার পরেও যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগাযোগ শুরু হলো, এটা ৭৫ এর পরে হবে। তখন তারা রাবুয়াতে এসছেন। আমার যদিও মনে পড়ে যে আমি আব্বার ডায়েরিতে দেখলাম মির্জা আব্দুল হক সাহেব, চৌধুরী ফজল আহমদ সাহেব, মাওলানা আব্দুল মালেক খান সাহেব, রাজা নাসির আহমদ সাহেব, এনারা কিন্তু ময়মনসিংহে এসে আমাদের ইয়ে করেছেন। তো এমনকি ১৯৭৯ সালে ১৩ মার্চ ময়মনসিংহে আবারও জলসা হয়। সেখানেও রাবুয়ার বুজুর্গরা ওনারা এসেছিলেন, এবং সেই সময় আমাদের বাসার ভিত্তি স্থাপন করা হয়। আচ্ছা ময়মনসিংহে। ময়মনসিংহে মির্জা আব্দুল হক সাহেব সেই ভিত্তি স্থাপন করেছিলেন। সেখানে দোয়া করেছিলেন আমাদের ময়মনসিংহের ভাষার। তো এইভাবে আমরা মোটামুটি একটা ঘটনা। এরপরে তো আসলো আমাদের জামাতের শততম শতবার্ষিকী বার্ষিকীর জুবিলি বিষয়টা। যেটা ৮৯ সালে। হ্যাঁ, জি। সেখানেও। তো সেখানেও আমরা মসজিদে রাত্রি যাপন করেছি। আমরা তাহাজ্জুদ পড়েছি। তারপরে দিনের বেলা অনুষ্ঠান হয়েছে, এবং বিকেলে সন্ধ্যায় আমাদের বাসায় অনুষ্ঠান ছিল। যেহেতু আকুয়াতে তো সবাই কক্ষে যাওয়া সম্ভব না। তো শহরে কেন্দ্রে আমাদের বাসায় প্রদর্শনী ছিল। তখন যা এভেইলেবল ছিল, কোরআন শরীফ কিছু আব্বার কাছে ছিল বিভিন্ন ভাষায়, এবং এই যে আ বিষয়ভিত্তিক অনুবাদ যেটা বের করা জি, জি। হয়েছিল তখন। কিছু কোরআন এবং আয়াতের হাদিসের অনুবাদ। আয়াত, জি, জি। হ্যাঁ, সেগুলার প্রদর্শনী করা হয়েছিল। তো এই ধরনের প্রোগ্রাম নিয়মিত ময়মনসিংহ করাই হতো, এবং এইভাবে প্রতিদিন যেটা বললাম যে মাগরিবের নামাজ এবং এশার নামাজ পড়া হতো, মানুষজন আসতেন, আলোচনা হতো। মানে এটা এটা একটা মুক্তিযুদ্ধের পূর্বেও এই হয়েছে, কালচারটা ছিল, এবং এই পরেও প্র্যাকটিসটা ছিল, এবং শেষ পর্যন্ত, পরবর্তীতেও মানে আব্বা ময়মনসিংহ ঢাকা আসা আগ পর্যন্ত মোটামুটি এটা। আব্বা বলবৎ ৯০ ছিল। সালে জি। ঢাকায় এসছেন। আচ্ছা, তার আগ পর্যন্ত কিন্তু এই জিনিসটা সেখানে চলমান ছিল এটা। চলমান ছিল, সেটা হয়েছে। আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা ছিল, যেটা আমি হয়তো উল্লেখ করলাম কি, যে আমাদের বাসায় যে সব ছাত্রদের আবাসস্থল ছিল। যারাই আসতেন তারা ১ম এ আমাদের বাসায় থাকতেন। সেখান থেকে হোস্টেলে জায়গা পাওয়ার পরে তারপর তারা হোস্টেলে যেতেন, তারা শিফট করতেন। এবং তারা সেভাবে ছিলেন। তারপর আরেকটা ছিল যে আমাদের যে আহমদী মহিলারা বিভিন্ন জায়গা থেকে, তখন ময়মনসিংহে ছিল একমাত্র মহিলা টিচার্স ট্রেনিং কলেজ। আচ্ছা, সরকারি যেটা। সেটা, হ্যাঁ, শহরে, যেটা ওই যে শশী লজ বলা হয়, জি, জি, মুক্তিযোদ্ধা সুশীলজ। জি, শশী জি। লজ, ওখানে। তো ওখানে ছিল, এবং প্রচুর আহমদী মহিলা সেখানে আ যেতেন বিএড ট্রেনিং এর জন্য। বিএড ট্রেনিং এ জি, জি। ব্রাহ্মণবাড়িয়া থেকে গেছেন, দিনাজপুর থেকে গেছেন, চিটাগাং থেকে গেছেন। আমাদের মরহুম ফালু মিয়া সাহেব বিবিও সেখানে গেছেন। তারপর দিনাজপুর থেকে এসছেন, ব্রাহ্মণবাড়িয়ার অনেকেই আসছেন, সিলেট থেকে এসছেন। তো এই তাদের আসতেন, এবং তাদের লোকাল গার্ডিয়ান হতেন আব্বা। আচ্ছা। তখন তো আর ওই তাদের টাকা পয়সা মানি অর্ডার যোগে আসতেন। এগুলো আব্বার কাছে আসতো। আব্বা আবার এগুলো পাঠাতেন। আমি আবার সাইকেলে মেরে গিয়ে তো উনাদের কাছে পৌঁছাতাম। আমি তো ছোট স্কুলে পড়ি বা কলেজে পড়ি। তো এই কাজগুলো আমি আম্মাও যেতেন বন্ধের দিন, ছুটির দিনে হয়তো আম্মাও সাথে নিয়ে আমাকে নিয়ে যেতেন। ওদেরকে দেখতে যেতেন। ওরাও আমাদের বাসায় আসতেন। তো এরকম যারা এখনো ওই যে আমাদের অনেকে আছেন, ট্রেনিং নিয়েছেন। সৈয়দ এজাজ আহমদ সাহেবের সৈয়দ আমার কন্যা। ছেলে, মেয়ে আমেনা আপা। এনারা ছিলেন, আরো অনেকেই ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অনেকে ছিলেন। উনারাও বলতে পারবেন যে সেখানে এই অবস্থাটা ছিল আচ্ছা, তাদের। একটা বিষয় আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে, আপনি একটু আগে বলছিলেন যে ব্যাপটিস্টদের একজন অস্ট্রেলিয়ান মিশনারির কথা বলছিলেন, আয়ান হোলি।
তো এই ভদ্রলোকের সাথে যেহেতু তখন একটা ফাংশনে পরিচয় হলো, পরবর্তীতে তার সাথে কোনো যোগাযোগ বা হ্যাঁ, আমি আসতেছি। তো আমি ওটা দিয়ে আজকে এই আলোচনাটা শেষ করতে চাই। জি। হোলিকে দিয়ে তার আগে আরেকটা যেটা বলতে চাচ্ছি যে এছাড়া আরেকটা বড় ইন্টারেস্টিং ঘটনা ছিল। তখন যেহেতু ময়মনসিংহ খুবই অ্যাক্টিভ এবং আচ্ছা। পড়াশোনা, ক্লাস এবং বিশেষ আব্বা নিজে ক্লাস নিতেন আমাদের। জি। ওই খুদ্দাম যারা ছিল, আমির হোসেন সাহেব থেকে শুরু করে আমরা যারা ছিলাম ছোট, আমির হোসেন সাহেব আমাদের সিনিয়র ছিলেন। অলরেডি তিনি একজন টিচার এগ্রিকালচার ইউনিভার্সিটির। আচ্ছা। কিন্তু আব্বার কাছে উনিও ছাত্র, আমরাও ছাত্র। আমি ডক্টর বাতেন, আব্দুল বাতেন, আব্দুস সোবহান সাহেব, আখতারুজ্জামান সাহেব, এই যে আমাদের মুনাদির ফাহাদের বাবা, তারপরে যে মাহমুদুল হাসান, কে মাহমুদুল হাসান সাহেব মাহমুদুল হাসান। তো আমরা তো সব নিয়মিত আব্বার ক্লাস। ক্লাসে হ্যাঁ, ছাত্র ছিলাম। যখন ঢাকায় যখন তরবিয়তি ক্লাস হতো, 80% 90% পুরস্কার আমরা জিতে নিতাম। আচ্ছা। তারবিতে ক্লাসগুলোতে। ময়মনসিংহ জামাত থেকে ময়মনসিংহ মজলিস 80-90% পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরাই নিয়ে চলে যেতাম। তারপরে ইজতেমাতেও একই অবস্থা হতো। তো এরকম একটা পর্যায়ে গিয়ে একটু আপত্তি উঠলো যে আমির হোসেন সাহেব তো সিনিয়র মানুষ, উনি তো শিক্ষক। উনি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তো এইরকম ঘটনাও আছে। তো আমি শেষ করব একটা ঘটনা দিয়ে, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান আব্বার সঙ্গে এমনি যোগাযোগ আগে থেকে সবসময়, যদিও আমি শুরুতে বলেছি যে খ্রিস্টানরা ওনাকে অনেক চেষ্টা করেছে আমার আগের খ্রিষ্ট ধর্মে দীক্ষিত করা। জি, খ্রিস্টদের জি। দীক্ষিত করার জন্য, এবং তারপর ওনার সঙ্গে তর্ক বিতর্ক আলোচনা হতো, কিন্তু কখনো খারাপ সম্পর্ক হয় নাই। এবং আমি দেখেছি যে সেই ময়মনসিংহের যে কাচিঝুলি জায়গাতে, ওখানে খ্রিস্টানদের বসতি আছে কাচিঝুলি। তো ওখানে আব্বা গেছেন, গিয়ে ওই যে বাঙালি খ্রিস্টান যারা, তাদের বাড়িতে যেতেন, কথাবার্তা বলতেন, ফ্যামিলির খোঁজখবর নিতেন। জনাথন সরকার ছিলেন, উনার ছেলেরা ছিল সমর সরকার। সমর সরকার উনি গসপেলের চাকরিও করতেন পরবর্তী। তো এদের সবার সাথে একটা ভালো সম্পর্ক। উনাদের এক ছেলে কাঠের কাজ করতো। ওনাদের ইয়ে ছিল, ফার্নিচারের দোকান ছিল। তারা আমাদের বাসায় আব্বা এনে ফার্নিচার বানিয়েছেন। এইদিকে একটা সুসম্পর্কও ছিল। যদিও হৃদ্যতা বা বিরোধতাও ছিল। সুসম্পর্ক। ধর্মীয়ভাবে তাদের সাথে আমার বিরোধ ছিল, বিতণ্ডা ছিল। কিন্তু ব্যক্তিগতভাবে কখনো তাদের সাথে কোনো সুসম্পর্কের সুসম্পর্কের জায়গাটাতে কোনো চিড় ধরেনি। ছেদ ধরে না। এবং এটা অধ্যাপক যতীন সরকার অত্যন্ত সুন্দরভাবে উনি বলেছেন যে তৌফিক চৌধুরী সাহেবের সাথে আমার সাথে ওনার মতের অমিলের কোনো শেষ ছিল না। উনি উত্তর মেরু, তো আমি দক্ষিণ মেরু। উনি দক্ষিণ মেরু, তো আমি উত্তর মেরু। এইভাবে হচ্ছে আমাদের চিন্তাধারায়, যার ফলে আমাদের মানে মতান্তরের কোনো শেষ আমাদের প্রচুর মতান্তর ছিল, কিন্তু কখনো মনান্তর হয়নি। এই শব্দটা খুবই একটা তাৎপর্যপূর্ণ। মতান্তর ছিল, কিন্তু মনান্তর, মনের দিক থেকে কখনো আমাদের মধ্যে দূরত্ব হয়নি। দূরত্ব হয়নি। তো এই কথাটা উনি বলতেন। তো আমি শেষ করছি ব্যাপটিস্ট মিশনারি আয়ান হোলি, যিনি ময়মনসিংহে ছিলেন, এটা শেষ দিক স্বাধীনতার পরে, যিনি আমাদের ওই সিরাতুন নবীতেও বক্তব্য রেখেছিলেন। মাঝখানে উনি আবার ট্রান্সফার হয়ে চলে গিয়েছিলেন। পরে আবার উনি ময়মনসিংহে আসছেন। তো উনি একদিন আব্বাকে গসপেল হলে সন্ধ্যাবেলায় আব্বাকে বলল যে, "মিস্টার চৌধুরী, আমার কোনো সন্তান বাঁচে না।" ওনার ওয়াইফের মধ্যে ওই ব্লাডের একটা প্রবলেমের RH কারণে, ফ্যাক্টরের কোনো সমস্যা হ্যাঁ, বা এই ধরনের কিছু কারণে হবে? অ্যা বাচ্চা হয়ে হয় জন্মের আগেই মরে যায়, নাহলে জন্ম নিয়ে খুব শীঘ্রই মারা যায় বাচ্চা। আজ পর্যন্ত আমার একটা বাচ্চাও নেই, মরে গেছে। আবার আমার স্ত্রীর সন্তান হবে, কিন্তু ডাক্তার বলছে এই বাচ্চাটাও বাঁচবে না। তো তুমি একটু দোয়া করো আমার জন্য। খ্রিস্টান হয়ে একজন খ্রিস্টান হয়ে মুসলমানের আব্বাকে কাছে বলল যে, হ্যাঁ, যে তুমি আমি তোমার কাছে আশা নিয়ে ইয়ে করি, তুমি একটু আমার জন্য দোয়া করো। তখন আব্বা ওখানেই গসপেল হলে বললেন, তুমি আমার সাথে হাত ওঠাও। তখন আব্বা দোয়া করেন যে, হে আল্লাহ, ইসলামের সম্মান রক্ষার্থে, তোমার রসুলের সম্মান রক্ষার্থে আমি অত্যন্ত দুর্বল। কিন্তু আমি হাত উঠিয়েছি, আমার দুর্বল হাত শুধুমাত্র তোমার নবী, তোমার রসুল, তোমার ধর্মের আ সম্মান রক্ষার্থে আমি হাত উঠিয়েছি। তুমি আমার দোয়াটা কবুল করো এবং তাকে একটা সু নিদর্শন। নি নি একটা নিদর্শন দেখাও। এই দোয়া উনি করেছেন। এরপরে হোলি চলে যায় ট্রান্সফার আবার দেশের বাড়িতে। ৪ বছর পরে উনি ফিরে আসে। আমি বাসায় ছিলাম। উনি এসে কলিং বেল টিপলো বা বাসায় নক করলো। আমি দরজা খুললাম। দেখি যে হোলি। তো আমি তাড়াতাড়ি বসালাম আব্বার বৈঠকখানায়। আব্বাকে খবর দিলাম। তখন উনি ব্যাগ থেকে একটা মিষ্টির বাক্স, ড্রাই ফুড ফ্রম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে উনি খাবার নিয়ে আসলো যে, "আমার খুশির খবর, আমার মেয়ের বয়স ৪ বছর। তুমি দোয়া করেছিলা এবং এখন আমার মেয়ে ৪ বছর বয়সে সুস্থ আছে। তো আমি সেইজন্য তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি।" এই যে একটা দোয়া কবুলিয়তের ঘটনা, এবং হোলির মধ্যে একটা নেক ফিতরত ছিল। ও আব্বা বলছেন উনি ইয়েতে গেছেন, কাশ্মীরে গেছেন। উনি ঈসা আলাইহিস সালামের কবর জিয়ারত করে আসছেন। ওখানেও গিয়েছেন উনি খানিয়া মহল্লায়।
তো এগুলা তার মধ্যে ন্যাক ফিতরত ছিল। কিন্তু পরবর্তীতে তার পিছনে লোক লেগে যায় এবং তার নামে রিপোর্ট করে। নেগেটিভ রিপোর্ট যেমন আহমদীদের সাথে ওনার বেশি দহরম, মহরম মহরম এই লোকটা হ্যাঁ, চেঞ্জ হয়ে যেতে পারে। ওই তখন তাকে এখান থেকে ট্রান্সফার করে ট্রান্সফার করে। তারপরে আর যোগাযোগ আর থাকে নাই। ওই লাস্ট উনি আসলো। এটা মেয়ের নিয়ে ৪ বছর হয়েছে এই চার খবরটা দিল। খবরটা দিতে এবং মানে মোট সে কথা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তিনি একটা নিদর্শন নিদর্শন দেখেছেন, দেখেছেন। একজন মুসলমানের, একজন আহমদী মুসলমানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন এবং অলৌকিকভাবে মানে ডাক্তারের মানে তার অভিজ্ঞতা হোক বা ওই সময়ের বলা যায় যেটা মেডিকেল সায়েন্সের ওই সময়ের ওইটাই বিষয়টা একটা মিথ্যা প্রমাণিত হ্যাঁ, করে। আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার মানে আমরা যেটা বলি আহমদিয়াত সবসময় যে জীবন্ত খোদার জ্বলন্ত নিদর্শন। নিদর্শন। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম কিন্তু এই বিষয়টাই দেখিয়েছেন এবং গ্রেটার এক্সটেন্ট এ দেখলে এটা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই যেই আ মানে শ্রেষ্ঠত্ব এবং তার যে পবিত্রকরণ শক্তি সেটারই কিন্তু একটা ছটা এই যুগেও এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নগণ্য দাসের মাধ্যমে এরকম হযরত মুসা দোয়া ইসলাম একজন নগণ্য কবুলিয়তের দাসের মাধ্যমে অনেক ঘটনা আছে। ঘটল। আমি আমার আব্বার জীবনে দোয়া কবুলিয়ত অনেক প্রাসঙ্গিক ক্রমে আসবে না। কিন্তু অনেক ঘটনা আমি দেখেছি উনার দোয়ার। তো এটাই যে একটা মানে যেটা অসম্ভব সম্ভব হয়েছে যেটা হওয়ারই কথা না। এরকম অনেক ঘটনা মুসা ইসলামের আমি আমার আব্বার নজম জীবন আছে যে গায়ের মুমকিন কো ইয়ে মুমকিন মে বদল দেতি হ্যায়। অসম্ভবকে এটা সম্ভব করে দেয় দোয়া। এটা আমি আমার আব্বার জীবনে আমি দেখেছি অনেক। তো এখানে আমি আমার পিতার কথাগুলো নিয়ে এসেছি। কিন্তু এটা আমার পিতার জাহির করার জন্য না। অবশ্যই না। কিন্তু ব্যক্তিবন্দনা আমাদের মোটেও উদ্দেশ্য না। কিন্তু একজন আহমদী যাদের কাছ থেকে যারা আহমদিয়াতকে লালন করেছেন, ধারণ করেছেন, তাদের মাধ্যমে যে মানুষ আহমদিয়াতের সুঘ্রাণ পেয়েছে, এটার মানে ঝলক হিসেবে, এটার আলোচনা হিসেবে আমরা আসলে আলোচনা করেছি। কারণ আহমদ তৌফিক চৌধুরী সাহেব তিনি আহমদিয়াতের একজন সেবক এবং সৈনিক হিসেবেই তার জীবন পার করেছেন এবং এই কারণেই আমরা বিষয়টা আজকে আলোচনা করলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার আমার জন্য। সৌভাগ্য আমি কথাগুলা বলতে পেরেছি জি, অবশ্যই। এবং আমাদেরও এটা সৌভাগ্য যে আমরা এই মানুষের অনেক অজানা কথা যেটা আমরা এই কারণ আলোচনায় এগুলা উঠে আসলো। আর না হলে কেউ বলতে ও পারত না। হয়তো এই যে হ্যাঁ, বা হারিয়ে যেত। হয়তো তার যে ডায়েরি বা এগুলোতেই থেকে দাঁড়িয়ে যেত। কয়জনে পড়বে? অবশ্যই এটা আপনার কাছেই থাকবে। আর এটা তো সব তো পাবলিশড জিনিস না। তো এইজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করার জন্য। দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম আহমদ তৌফিক চৌধুরী সাহেব আলহাজ যিনি প্রাক্তন ন্যাশনাল আমির ছিলেন আহমদিয়া জামাতের এবং অত্যন্ত বরেণ্য বুজুর্গ। তার জীবনের আলোকে আমরা যেটা বারবার বলছি কোনো ব্যক্তি বন্দনা না, আমরা একজন আহমদী কিভাবে করে আহমদিয়াতের তবলিগ করেছেন, যেখান থেকে আমরা শিখতে পারি, আমরা অনুভব করতে পারি যে কিভাবে করে আমাদের আ প্রাক্তনরা, আমাদের পূর্বসূরীরা আহমদিয়াতকে এই মহামূল্যবান রত্নকে লালন করেছেন, ধারণ করেছেন, নিজেদের জীবনকে তারা বদলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছে এবং তাদের কুরবানির কল্যাণে আমরা এখন আহমদিয়াতের এই অসাধারণ রূপ বা বিশ্বব্যাপী একটা প্রতিষ্ঠিত রূপ আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিজেদের আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণের একটা সুযোগ যে আমরা আসলে কোথায় আছি, আমরা কোন অবস্থানে আছি, আমাদের কতটুকু আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এবং নিজেদের জীবনে কতটুকু পরিবর্তন সৃষ্টি করা উচিত। এই আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণের জন্যই আমাদের এই আয়োজন। আ আমরা আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে একটা জামাতের ইতিহাস, এই যে জামাতগুলোর ইতিহাস, এই যে গড়ে ওঠার এবং এই ইতিহাসগুলো আমরা মানুষের সামনে আমরা অবশ্যই। তুলে এই ধরছি আরকি। সুযোগটা আমরা নিয়েছি। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেবকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যদি আমরা পরবর্তীতে আবার সুযোগ পাই আমরা আরো ইতিহাস নিয়ে আলোচনা ইনশাআল্লাহ করব। যতটুকু সম্ভব আল্লাহ তাআলা আমাকে সেই শক্তি সুযোগ দিলে তো আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব। বিশেষ করে আমি ময়মনসিংহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধানীখোলা জামাত। সেটাও ময়মনসিংহ থেকে এর উৎপত্তি। তো সেটারও প্রাথমিক যুগের অনেক ইমান আফরোজ ঘটনা আছে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা এখানে নিয়ে আসবো আপনাকে ধন্যবাদ ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এমটিকে আমারও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম।